আমি কিন্তু আয়নীয় এবং সমযোজী বন্ধন থেকে তোমাদের পার্ট 2 এর ভিডিও আপলোড করে দিয়েছি আজকে, সরি পার্ট 1 এর ভিডিও আপলোড করে দিয়েছি আজকে কিন্তু তোমাদের পার্ট 1 এর ভিডিওতে আমি আয়নীয় বন্ধন কিভাবে গঠন করা হয় এবং তাদের স্ট্রাকচারগুলো কিভাবে আঁকতে হয় সেগুলো আমি সঠিকভাবে দেখিয়ে দিয়েছি সুন্দর করে। আজকে তোমাদের সমযোজী বন্ধন থেকে কিভাবে সমযোজী বন্ধনের গঠন আঁকতে হয় সেগুলো দেখাবো। কিন্তু পার্ট 1 এর ভিডিওতে কি করেছিলাম আমি একটু রিক্যাপ করার চেষ্টা করি, যদিও তোমাদের বিস্তারিতভাবে যদি জানতে হয় তাহলে তোমাদের আয়নীয় বন্ধনের ভিডিওটা দেখতে হবে, অর্থাৎ পার্ট 1 এর ভিডিও দেখতে হবে। পার্ট 1 এর ভিডিওর ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। চলো দেখা যাক আয়নীয় বন্ধন থেকে। দেখো আমি প্রথমে যেটা বলেছিলাম রাসায়নিক বন্ধন কাকে বলে না, রাসায়নিক বন্ধন হচ্ছে এই যে প্রকৃতিতে এই যে মৌলগুলো এই যে যৌগগুলো দেখছো এরা গঠন হচ্ছে যে শক্তির দ্বারা, যে বন্ধন দ্বারা, সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনকে দুই ভাগে ভাগ করা হচ্ছিল, আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। এর মধ্যে আয়নীয় বন্ধন নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি, সেখানে আয়নীয় বন্ধন কিভাবে গঠন করা হচ্ছে, তার স্ট্রাকচার সহ কিভাবে ইলেকট্রন পরিবহন হয়, কিভাবে গঠন করা হচ্ছে আগের ভিডিওতে বুঝিয়েছি। আজকে আমরা সমযোজী বন্ধন আলোচনা করার চেষ্টা করব। চলো সমযোজী বন্ধন নিয়ে আমরা কিন্তু ডিটেলসে চলে আসি। এখানে সমযোজী বন্ধন এই যে মৌলগুলো এইগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার সমযোজী বন্ধন আসলে কি? সমযোজী বন্ধন হচ্ছে এই যে পরমাণুগুলো, এই পরমাণুগুলো কি করে ইলেকট্রনগুলোকে সমভাবে ব্যবহার করে নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো অষ্টকপূর্তি লাভ, অর্থাৎ শেষ কক্ষে 8টা ইলেকট্রন লাভের চেষ্টা করে। অর্থাৎ এই যে মৌলগুলো রয়েছে এদের শেষ কক্ষে 8টা ইলেকট্রন আনার জন্য নিকটতম যে নিষ্ক্রিয় মৌলটা আছে তার মতো বিহেভিয়ার করার চেষ্টা করে। অর্থাৎ এরা কি করে ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করে। চলো এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। আমরা এখান থেকে জলের এক্সাম্পলটা দেখাতে পারি। চলো জলের এক্সাম্পল হিসেবে আমরা নিয়ে নিতে পারি জল H2O, ঠিক আছে। H2O, এখন দেখো তোমরা এখানে বুঝতেই পারছো দুটো হাইড্রোজেন আছে, একটা কিন্তু অক্সিজেন আছে। এইখানে একটা অক্সিজেন এই দিয়ে দিলাম, আর এই একটা হাইড্রোজেন দিলাম, এই একটা হাইড্রোজেন দিলাম। এবার তোমরা প্রত্যেকেই বলো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? হাইড্রোজেন দেখো প্রথমে গুনতে গেলে হাইড্রোজেন আসছে, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 1, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 1, অবশ্যই তাই। এই হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 1, তাই তো। শেষ কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। শেষ কক্ষ কি? হাইড্রোজেনের একটাই কক্ষ এবং একটা ইলেকট্রন। এরপরে মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন। দেখো এখানে রয়েছে অক্সিজেন, আচ্ছা যোগ চিহ্ন দিচ্ছি না, অক্সিজেন রয়েছে। এবার অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত একটু গোনার চেষ্টা করো আমার সাথে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। দেখো এই যে অক্সিজেন। চলো ক্যামেরাম্যানকে বলবো এদিকে ফোকাস করার জন্য বেশি করে, এদিকটাই বোঝাচ্ছি। তাহলে আরেকবার গুনি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এই যে অক্সিজেন, তাহলে অক্সিজেন কত নম্বরে? 8 নম্বর পজিশনে। ইলেকট্রন বিন্যাস করলে 2,6 কিন্তু হয় নাকি? 2,6 যোগ করলে 8 হয়, 8টা ইলেকট্রন। এর মধ্যে দুটো ইলেকট্রন যাচ্ছে ফার্স্ট কক্ষে এবং 6টা ইলেকট্রন যাচ্ছে শেষ কক্ষে। খুব ভালো কথা। এবার এর অষ্টপূর্তি করার জন্য কি করবে? এর কিন্তু দুটো ইলেকট্রন প্রয়োজন, তাহলে 8টা ইলেকট্রন হয়ে গেলে অষ্টপূর্তি হবে। এবং এই যে হাইড্রোজেন যে রয়েছে এই দুটো হাইড্রোজেনেরও যদি আরেকটা করে ইলেকট্রন হয় তাহলে দ্বৈতপূর্তি সম্পন্ন হবে। দ্বৈতপূর্তি কি? আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের সেটা বলেছি দ্বৈতপূর্তি কাকে বলে। তো চলো দ্বৈতপূর্তি আমি আর বলছি না, তাও একটু ছোট করে বলি। দ্বৈতপূর্তি মানে শেষ কক্ষে দুটো ইলেকট্রন পাওয়ার প্রবণতা। তাহলে এর দুটো ইলেকট্রন পাইতে গেলে কি করতে হবে? এখান থেকে ইলেকট্রন কিন্তু একটা আসতে হবে। কিন্তু এবার তোমরা ভেবে দেখো এদেরও ইলেকট্রন চাই, দুটো হাইড্রোজেনেরও, আবার একটা অক্সিজেনেরও কিন্তু ইলেকট্রন চাই। এর চাই দুটো ইলেকট্রন, এদের চাই একটা একটা করে ইলেকট্রন। তাহলে সবাই চাইছে, তাহলে দেবে কে? এইভাবে তখন এরা কি করবে? দেখিয়ে দিই। এই হাইড্রোজেন এর শেষ কক্ষে রয়েছে একটা ইলেকট্রন, এই যে হাইড্রোজেন এর শেষ কক্ষে রয়েছে একটা ইলেকট্রন, এই যে অক্সিজেন এর শেষ কক্ষে কটা ইলেকট্রন রয়েছে বলো তো? 6টা। এই যে 6টা ইলেকট্রন রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, এই যে 6টা ইলেকট্রন রয়েছে, তাই তো। এবারে দেখো এর এই একটা ইলেকট্রনের সাথে এর এই একটা ইলেকট্রন একটা বন্ড গঠন করবে। এর এই একটা ইলেকট্রনের সাথে এর এই একটা ইলেকট্রন বন্ড গঠন করবে। এবার এর মানেটা কি? এর মানেটা হচ্ছে দেখো এরা এমন একটা চেন এখানে গঠন করছে বা একটা হাত বানাচ্ছে, যে হাতের মাধ্যমে এই অক্সিজেন এই ইলেকট্রনটাকে যেমন ব্যবহার করছে তার মাধ্যমে এই হাইড্রোজেনের ইলেকট্রনটাকেও ব্যবহার করছে। আবার একই রকম ভাবে অক্সিজেনটা এই ইলেকট্রনটাকে যেমন ব্যবহার করছে তার পাশাপাশি এই ইলেকট্রনটাকেও কিন্তু ব্যবহার করছে। বুঝতে পারছো? আমি কি বলতে চাচ্ছি? এবার তাহলে তোমরা বলবে অক্সিজেনের তো কাজ হয়ে গেল, কারণ অক্সিজেনে ছিল 6টা, এখন এই ইলেকট্রনটাও ব্যবহার করছে, ইলেকট্রনটাও ব্যবহার করছে। ও ছিল 6টা, হয়ে গেল কিন্তু 8টা ইলেকট্রন ব্যবহারের যোগ্য। এদিকে ছিল হাইড্রোজেন একটা, এই হাইড্রোজেন এই ইলেকট্রনটাকে যেমন ব্যবহার করছে তার পাশাপাশি অক্সিজেনের ইলেকট্রনটাকেও সমভাবে ব্যবহার করছে। বিপরীত দিকের হাইড্রোজেনটাও কিন্তু তাই করছে। যার মাধ্যমে কি হলো? যার মাধ্যমে দেখো এই যে হাইড্রোজেনটা এর এখন কিন্তু দুটো ইলেকট্রন বলতে পারো শেষ কক্ষে রয়েছে, আর এই যে হাইড্রোজেনটা এরও কিন্তু দুটো ইলেকট্রন শেষ কক্ষে রয়েছে। এটা কিন্তু বলা যায়, কারণ সমভাবে ওরা ব্যবহার করছে। এই যে অক্সিজেনটা এরও 2,8 এইভাবে কিন্তু ইউজ করছে, আর এদের মাঝখানে একটা বন্ড চলে আসছে। কারণ দুটো ইলেকট্রন যদি থাকে এইভাবে, এরা যদি এইভাবে নিজেরা সমভাবে পরস্পর ইলেকট্রন দুটোকে ব্যবহার করে তাহলে সেটা বন্ড গঠন হয়। সেইভাবে এখান থেকে আমরা লিখতে পারি H2O।
দেখো সহজেই কিন্তু H2O এর কিভাবে বন্ড গঠন হচ্ছে সেইভাবে সমযোজী বন্ধন আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম, তাই তো নাকি? আর একটা এক্সাম্পল দেখাবো? আচ্ছা চলো আর একটাই এক্সাম্পল আমি দেখাই। তোমরা বলো কোন এক্সাম্পলটা দেখাবো, বলো। এর ভিতর থেকে যে কোনো একটা এক্সাম্পল তোমরা কিন্তু বলতে পারো, যে এক্সাম্পলটা কিন্তু আমি দেখাবো। চলো সব থেকে সহজ এক্সাম্পল অর্থাৎ হাইড্রোজেনের এক্সাম্পলটা দেখাই। হাইড্রোজেন মানে কি? H2, তাই তো? H2 মানে কি? কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন। হাইড্রোজেন একটু আগে আমি বললাম এদের শেষ কক্ষে কিন্তু একটা করে ইলেকট্রন থাকে, তাই তো? এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন। এবার এ চাইবে দুটো ইলেকট্রন হোক, এও চাইবে দুটো ইলেকট্রন হোক, সেই জন্য মাঝখানে একটা বন্ড করে নেবে। এরকম দুটো বন্ড হলে তখন কি হয়? একটা বন্ড চলে আসে, দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড চলে আসে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি এই হাইড্রোজেন বন্ড করলো, এর দুটো ইলেকট্রন হয়ে গেল, এরও দুটো ইলেকট্রন হয়ে গেল, সেই হিসাবে সেখান থেকে H2 কিন্তু গঠন করলো। এইভাবে হাইড্রোজেনের কিন্তু সমযোজী বন্ধন হয়। তো চলো আয়ন এবং সমযোজী বন্ধন সহজে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এই চ্যাপ্টারে তোমাদের আর কিছু নেই। আচ্ছা লুইস ডট কাকে বলে সেটা কিন্তু অনেক সময় প্রশ্ন হিসেবে দিতে পারে। লুইস ডট কি? এই যে মৌলগুলো তাদের যে ইলেকট্রনগুলো সেগুলো ডট আকারে আমরা যে চিহ্নিত করছি, যে এই যে হাইড্রোজেনটার ইলেকট্রন হচ্ছে ডট আকারে নির্দেশ করলাম, এটা হচ্ছে লুইস ডট। কেন লুইস ডট বলে? কারণ বিজ্ঞানী লুইস এটা সর্বপ্রথম বলেছিলেন বা প্রবর্তন করেছিলেন বলেই এর এরকম নামকরণ করা হয়েছে। চ্যাপ্টার এখানে ক্লোজ হয়। কিন্তু সমযোজী এবং আয়নীয় যৌগের মধ্যে একটা পার্থক্য থাকে, যে পার্থক্যের মাধ্যমে কিন্তু চ্যাপ্টারকে আমরা ক্লোজ করব। সেখানে পার্থক্য হিসাবে প্রথমেই তোমরা দেখে নিচ্ছ এদের উদাহরণ, এই যে এর উদাহরণ, এই যে এর উদাহরণ, এই যে। আর কি পার্থক্য রয়েছে? আর পার্থক্য যদি থাকে সেটা হচ্ছে দেখো এরা কি না, এরা হচ্ছে কেলাসিত কঠিন পদার্থ। এরা হচ্ছে কেলাসিত কঠিন পদার্থ, তাই তো? এরা হচ্ছে কেলাসিত কঠিন পদার্থ। আর এরা হচ্ছে বেশিরভাগ তরল প্রকৃতির। এরা হচ্ছে বেশিরভাগ তরল প্রকৃতির এবং গ্যাসীয় প্রকৃতির কিন্তু হয়ে থাকে। আশা করছি এটা একটা গেল। আর সরি, এখানে আমরা একই লিখে দিই। 2 নম্বর পার্থক্যে আমরা কি লিখতে পারি? 2 নম্বর পার্থক্য হিসাবে আমরা লিখতে পারি এদের কিন্তু গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক খুব বেশি হয়ে থাকে, আর এদের কিন্তু কম হয়। এর গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বেশি হয় এবং ওদের ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু কম হয়। এরা কিন্তু কি করে না, তড়িৎ যে পরিবহন, এরা তড়িৎ পরিবহন করতে কিন্তু সক্ষম, কিন্তু এ কিন্তু তড়িৎ পরিবহন করতে কিন্তু কি হয়? পারে না। অর্থাৎ সমযোজী যারা রয়েছে তারা কিন্তু ইলেকট্রন পরিবহন করতে পারে না, অর্থাৎ সেখানে ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে? আর এই অণুর কিন্তু স্বতন্ত্র কোনো অস্তিত্ব থাকে না। ঠিক আছে? এই যে আয়নীয় বন্ধন, এখানে কিন্তু অণুর কোনো অস্তিত্ব নেই, এর কিন্তু কোনো অস্তিত্ব নেই, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু অস্তিত্ব অবশ্যই রয়েছে। ঠিক আছে? এদের কিন্তু এই পরমাণুর স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, এর ক্ষেত্রে কিন্তু স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। এই কটা পার্থক্য তোমরা জেনে গেলেই হবে। তো চলো আয়নীয় এবং সমযোজী বন্ধন সংক্রান্ত আলোচনা আমি এখানে ক্লোজ করলাম। এখানে আয়নীয় এবং সমযোজী বন্ধন সংক্রান্ত আলোচনা আমি পার্ট 1 ও পার্ট 2 ভিডিওতে দিয়েছি। যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। এই ধরনের ইন্টারেস্টিং এবং চ্যাপ্টার ধরে ধরে এক্সাম্পল সহ গাণিতিক উদাহরণ সহ ভিডিও আমরাই নিয়ে আসি, সেই জন্য অবশ্যই আমাদের পাশে থেকো। তো চলো আজ এই পর্যন্তই, টাটা।